স্টার্ট। তাহলে আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার ছিল। আমি জানি না তোরা ক্লাস 11-এ থাকাকালীন এই চ্যাপ্টার কত ভালো করে পড়েছিস, কিন্তু নিট বল বা জেই বল, যে কোনো একটা দিকে একটু শিফট করে যা, ঠিক আছে তো? নিট বল বা জেই বল, এই টপিক থেকে একটা ডাইরেক্ট কোশ্চেন থাকে বা একটা বা দুটো, আর একটা ইনডাইরেক্ট কোশ্চেন থাকে। সো একটু চ্যাপ্টারটাকে ভালো করে পড়ার চেষ্টা করবে। আমি আজকে এটা বুঝিয়ে দিচ্ছি, তোদের এই উইকটা টাইম আছে, কারণ আমার সাথে আবার দেখা হবে তোদের শনিবার দিন। সো যথেষ্ট টাইম পাবি, ডিটেলে একটু তৈরি করে নিস। সব থেকে সহজ চ্যাপ্টার এটাই, এর মতো সহজ চ্যাপ্টার হয় না, ঠিক আছে? কিন্তু অনেকে না ভুলে যায় সব কিছু, বলে মনে থাকে না, ইয়ে হয় না, মানে ইউজ করতে পারে না। কথা হচ্ছে যে কি 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 পড়বে চ্যাপ্টারটাতে না, দেখ তোদের ফিজিক্সের বইয়ের মধ্যে দেখবি বিভিন্ন রকম কোয়ান্টিটির কথা বলা আছে। তো যেমন ধর, কখনো সেই কোয়ান্টিটিটা লেন্থ, কখনো সেই কোয়ান্টিটিটা এরিয়া, কখনো সেই কোয়ান্টিটিটা ভলিউম, আবার কখনো সেই কোয়ান্টিটিটা সারফেস টেনশন, বিভিন্ন রকম হতে পারে। কখনো এনার্জি, কখনো অন্য কিছু, ফোর্স, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, বিভিন্ন রকম হতে পারে। যদি এতগুলো কোয়ান্টিটির কথা বললেই তোদের কাছে কিন্তু একটা ভ্যালু আসে। মানে ধর আমি তোকে বলি যে আচ্ছা এটা হচ্ছে 1 মিটার, মানে মোটামুটি তোদের একটা আইডিয়া যে 1 মিটার মানে কেমন হতে পারে, বা 1 কিলোমিটার মানে কেমন হতে পারে, বা 100 কিলোমিটার বা 300 কিলোমিটার মানে মোটামুটি কলকাতা ডিস্টেন্স। দেখ ডিস্টেন্সটা মোটামুটি তোদের একটা আইডিয়া আছে। টাইম একটা আইডিয়া আছে, 1 ঘন্টা মানে কত টাইম, বা 2 ঘন্টা মানে কত টাইম, তার একটা আইডিয়া আছে। যেমন মানে ওয়েটের কথা যদি মানে মাসের কথা যদি বলি, 1 কেজি মাছ কেমন, 2 কেজি মাছ কেমন, এগুলো সম্বন্ধে আইডিয়া আছে। এ দেখ আমি প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভালো করে লক্ষ্য কর, একটা করে ইউনিট ইউজ করছি। মানে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা সাধারণত বলে থাকি এর দুটো ফর্মে থাকে। একটা হচ্ছে এন, মানে এর কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, আর আরেকটা হচ্ছে ইউ, এর কোনো না কোনো ইউনিট থাকবে। যেমন এতগুলো যে এক্সাম্পল দিলাম আমরা, সাপোজ ধর একটা মাস 1 কেজি, মানে নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে 1, ইউনিটটা হচ্ছে কেজি। বোঝা গেছে? সাপোজ ধর লেন্থ 1 কিলোমিটার, তাহলে 1 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, তার সাথে কিলোমিটার। তাহলে ফিজিক্সের বইয়ের কোনো ফিজিক্যাল ফিজিক্সের বইয়ের কোনো কোয়ান্টিটি, যাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি, তার ক্ষেত্রে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, তার পাশাপাশি একটা ইউনিট থাকবে। ইউনিটের সাথে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু ডিপেন্ড করে যাবে। মানে এটা হতে পারে কিলোমিটারে, হতে পারে মিটারে, আবার কখনো কখনো হতে পারে নিউটনে, কখনো কখনো হতে পারে ডাইনে, এরকম ব্যাপারগুলো আছে। বোঝা গেছে? তো নিউমেরিক্যাল ভ্যালু কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে ইউনিটের ওপর। বুঝে গেছে না? ইউনিটের পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখো এখানেই লিখেছি, এই দুটো কথা আমি একসাথেই পড়ানোর চেষ্টা করব, ইউনিট এবং ডাইমেনশন। মানে যেটাই ইউনিটের কথা বলা হচ্ছে, যেটাই একক আছে বলে মনে হচ্ছে, মানে একক আছে ফিজিক্যাল কোয়ান্টিটি, তার অবশ্যই কোনো না কোনো ইউনিট থাকবে, যাকে আমরা বলে থাকি মাত্রা থাকবে। এবং সেই ইউনিট, আমাদের ইউনিট মানে ভুল বলছি, ডাইমেনশন থাকবে। ডাইমেনশন মানে মাত্রা থাকবে, তার একটা মাত্রা মানে হচ্ছে, বলতে চাইছি যে আমরা বেসিক কিছু মাত্রা ভেবে নিই, বাকি সমস্ত কোয়ান্টিটির ডাইমেনশন গুলোকে এদের ফর্মে করার চেষ্টা করি, আর কিছু না। আমার কথাটা বোঝা গেছে আমি কি বলতে চাইছি? আমার কথাটা বোঝা গেছে? তাহলে কি হলো দেখ, আমরা আজকে এটা করবো ইউনিট এবং তার পাশাপাশি ডাইমেনশন করার চেষ্টা করবো। আমাদের কাছে বেসিক ডাইমেনশন বলতে আমরা কি কি বুঝি গো? এম, এল, টি, আর কিছু বুঝি? এই তিনটা জানি তো না, এই তিনটেই বেসিক নয়। এর পাশাপাশি আই আছে, আই কারণে সময় অনেক বই এ দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? আবার থিটা আছে কিন্তু একটা। মোটামুটি এই 4-5টা কোয়ান্টিটিকে আমরা বেসিক ডাইমেনশন হিসেবে ভাবতে পারি। বাকি সমস্ত কোয়ান্টিটির ডাইমেনশন এদের ফর্মেই করার চেষ্টা করব। বোঝা গেছে? আচ্ছা, এবার তোদের কাছে যখনই কোনো বলবে যে এই কোয়ান্টিটিটার ডাইমেনশন নির্ণয় করো, ডাইমেনশন নির্ণয় করো, তখন ফার্স্ট
তোদের মাথায় যে ক্র্যাকটা করবে সেটা হচ্ছে যে ইউনিটটা আছে তার রিলেটেড কি ইকুয়েশন আমরা দেখতে পাই। বোঝা গেছে? যে কোয়ান্টিটির কথা বলা হচ্ছে তার রিলেটেড কি কোন ধরনের ইকুয়েশন আমরা জানি, সেখান থেকে আমাকে বের করতে হবে ডাইমেনশন। আমি দু একটা একটু করাই দেখি তোদের কথা কতখানি মনে আছে। আচ্ছা, জি এর ডাইমেনশন কি হবে রে? আচ্ছা, বেসিক ডাইমেনশন মোটামুটি জানিস তো, না একটু বলে দেবো? বলবো না বলবো? চলো বলে দিই। তাহলে একবারে এখানে যাচ্ছি না, তাহলে একদম ছোট থেকে শুরু করি, একটু আগাবো। 8-10টা ডাইমেনশন একটু করে দিচ্ছি, তারপর তো করে দেবো, ঠিক আছে? যেমন প্রথমটা হচ্ছে লেন্থ, নিশ্চয়ই এল, তাই তো? তারপর হচ্ছে এরিয়া এল স্কোয়ার, তারপরে হচ্ছে ভলিউম এল কিউব, তো আচ্ছা, তারপরে ভেলোসিটি এল টি টু দি পাওয়ার -1, তারপরে অ্যাক্সেলারেশন ফোর্স, মানে ফোর্স বলতেই আমরা সবসময় মাথা মধ্যে এখানে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে এনার্জি এফ ইন্টু এস, ওয়াটার ইকুয়ালস টু, তাহলে সবসময় পাশাপাশি আমি লিখে দেবো এফ ইন্টু এস, তাহলে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এনার্জি ওয়ার্ক ডান সব একই, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে প্রেশার, বলো? ফোর্স বাই এরিয়া, ঠিক? প্রেশার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া, তার মানে কি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, কারণ দেখ মানে ফোর্স মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, তাই তো? কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এই কটা হলো। আচ্ছা, হঠাৎ করে একটু দেখি তো অ্যাঙ্গেল, থিটা ডাইমেনশন কেন? এস ইকুয়ালস টু আর থিটা মনে নেই? তার থিটা ইকুয়ালস টু বেসিক্যালি হচ্ছে এস বাই আর, হুইচ ইজ দ্য ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাই না? আচ্ছা, চলো 10 ডেনসিটি, হ্যাঁ তাহলে বল মাস পার ইউনিট ভলিউম। তাহলে ডেনসিটি রো যদি হয় তাহলে হবে এম এল টু দি পাওয়ার -3, নাকি? ঠিক আছে। আচ্ছা, রিলেটিভ ডেনসিটি বলো, হোয়াট ইজ রিলেটিভ ডেনসিটি? আর ডি করে দিতাম না? দেখ, রিলেটিভ ডেনসিটি মানে হচ্ছে ডেনসিটি অফ এ সাবস্টেন্স বাই ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেম টু টাইপের রেশিও, তাহলে কি হবে এটা? ডাইমেনশনলেস। বোঝা গেছে? আচ্ছা, আর কি হতে পারে? আচ্ছা আচ্ছা, যদি আমি বলে থাকি ইলেকট্রিক ফিল্ড, E equals to, হ্যাঁ এবার বল বাকিটা। E equals to F by Q, ও একদম ঠিক বলেছে। তারপর বাকিটা, তাহলে এটা হবে M L T to the power -2, Q এর কি হবে? IT মানে AT, মানে AT বা IT যে চাই I বা A যে কোনো আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে কি করব? M A to the power -1, সরি আগে না L দে, কিছু একটা ইয়ে করতে হবে, M L, এটা হচ্ছে T to the power -3 A to the power -1। বোঝা গেছে? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড, কি হবে? V by A,
ঠিকই বলছিস, খারাপ বলছিস বল। কেন রে, তোদের এই ডিরেকশনটা মনে নেই? এফ ইকুয়ালস টু আই ডিএল ক্রস বি মনে নেই? মনে পড়ছে ডিরেকশনটা? মানে তাহলে এখানে ডিএফ, তাহলে আলটিমেটলি বিটা কত হবে? দেখ ডিএফ হবে মানে এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস টু বাই এল ইন্টু এ। তাহলে হয়ে গেল দেখো এম এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখ তো টোটালটা দেখা যাচ্ছে এখানে লাস্ট পর্যন্ত, মানে এই লেভেল পর্যন্ত আছে। দেখ তো কত দূর পর্যন্ত আছে, এই লেভেল পর্যন্ত আছে। লাস্টের দাগটা কি দেখা যাচ্ছে? এটা ঠিক আছে, হয়েছে। তাহলে এভাবে কি বের করতে পারবি না? এবার তাহলে কয়টা করতে দিতে হবে? অনেকগুলো করে দিলাম, কিন্তু আশা করি মোটামুটি বুঝে গেছো। চলো মিটাচ্ছি। আচ্ছা ছবি তুলে না, ও লিখে নে, ও লিখে নে, ছবি তুলিস না বাবা কেউ, লেখ। হ্যাঁ শোন, এটা করে কি লিখলে পরে মনে থাকে, ঠিক আছে? আরে আমি তো ভিডিও করছি, বড় দেখে নিবি কি আছে, কিন্তু লিখে নে। আমার ক্লাসে যা যা পড়ে দেখবো কেউ ছবি তুলবি না, ঠিক আছে? এটা আমার ভালো লাগে না। যেখানে আমি ছোটখাটো ব্যাচগুলো পড়াই, ঠিক আছে, এক জায়গায় 3-4 জন করে আছে অনেক সামনে জায়গায়, তো সেখানে অনেকে বলে স্যার আমরা ছবি তুলি না, কেউ ছবি তুলবি না, লিখলে করে মনে থাকে। হয়েছে? আচ্ছা চলো এবার একটু মিটিয়ে দিচ্ছে। এবার কিছু জিনিস একটু তোমাদের করতে দেখি। কথা হচ্ছে যে এবার যদি আমি বলি ধর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ডাইমেনশন কি হবে? কি হবে? F equals to G m1 m2 by r স্কয়ার। তাহলে এটা হবে হচ্ছে m l স্কয়ার t টু দি m l t টু দি পাওয়ার মাইনাস 2, তার সাথে হবে হচ্ছে l স্কয়ার বাই m স্কয়ার, মানে এটা হয়ে গেল m টু দি পাওয়ার মাইনাস 1 l কিউব t টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে? আচ্ছা h এর মাত্রা কি হবে? h এর মাত্রা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। রিলেশন কি?
ই ইকুয়ালস হ্যাঁ এই ইকুয়ালস টু এইচ নিউ, তাহলে এটা হবে তোর ই বাই নিউ, তাই তো? তাহলে এটা হবে দেখ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, নিউ মানে হচ্ছে 1/t মানে ইনটু টি হয়ে গেল, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। বোঝা গেছে? আচ্ছা মেটাবো, মেটাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ইউনিট এবার এটা একটু করতে দিই। এফ ইকুয়ালস টু মাইনাস ইটা এ ডিভি ডিএক্স এর কথা মনে আছে? হ্যাঁ, ইটার ডাইমেনশন বের করতে। এই রেসিপিগুলো তো তোরা 11 12 বিভিন্ন জায়গায় পড়েছিস তো? কি হবে বেসিক্যালি এফ এর ডাইমেনশন ইনটু ডিএক্স এর ডাইমেনশন বাই এরিয়ার ডাইমেনশন ইনটু ডিবি ডাইমেনশন, তাই তো? মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু এল বাই এল স্কোয়ার ইনটু এল ইনটু টি, তাই তো? তাহলে এল স্কোয়ার কেটে যাচ্ছে, এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, তো এরকম ধরনের অনেক রিলেশন হতে পারে, যত যত পাবি তত ডাইমেনশন গুলোকে বের করার চেষ্টা করবি, যে সলভ করার চেষ্টা করবি। ঠিক আছে, আমি একটু অন্য জায়গায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এবার কত বেসিক জায়গা একটু তোদের বলে দিই। ধর এক্স ইকুয়ালস টু ওয়াই হচ্ছে ফিজিক্সের বইয়ের কোনো ইকুয়েশন, মানে এক্স কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আর ওয়াইও কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি যদি লিখি এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে কিন্তু ডাইমেনশন অফ এক্স ইকুয়ালস টু ডাইমেনশন অফ ওয়াই। ঠিক আছে, যদি আমি সাপোজ ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড লিখি, এটাও ফিজিক্সের বইয়ের কোনো ইকুয়েশন, মানে এক্স ওয়াই জেড কোনো না কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা তখনই দুটো কোয়ান্টিটি যোগ করতে পারি যদি তারা ডাইমেনশনালি ইকুয়াল হয়। মানে আমরা তো কখনো লেন্থের সাথে টাইম সাম করবো না, বা লেন্থের সাথে তোর হচ্ছে ভেলোসিটি সাম করবো না, লেন্থের সাথে লেন্থই সাম করবো। তাহলে যদি সাম করি তাহলে কি দুটো ডাইমেনশন সেম, তাহলে আমি এখান থেকে এটাই বলতে পারি যে এক্স এর ডাইমেনশন ইজ ইকুয়ালস টু ওয়াই এর ডাইমেনশন ইজ ইকুয়ালস টু জেড এর ডাইমেনশন। বোঝা গেছে? ক্লিয়ার না ক্লিয়ার? আচ্ছা, সাপোজ ধরো এইরকম y ইকুয়ালস টু ক্যাপিটাল A e টু দি পাওয়ার মাইনাস x টাইপের একটা কোয়ান্টিটি আছে। এটাও সাপোজ ধরো ফিজিক্সের বইয়ের কোনো কোয়ান্টিটি, মানে পরে কোনো ইকুয়েশন, তাহলে কি y ক্যাপিটাল A আর x এগুলো প্রত্যেকটা ডাইমেনশন আছে, দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে দেখ কোনো একটা ই মানে তো একটা নাম্বার, এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং হয়, তাহলে এই কোনো নাম্বার, নাম্বারের পাওয়ারে যে কোয়ান্টিটি থাকবে যেটা এক্স, এক্স অলওয়েজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এক্সটা কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে না, তো পাওয়ারে হবে, মানে পাওয়ারে যখন থাকবে তখন সবসময় সেটা কোনো না কোনো নাম্বার থাকবে। তো ই টু দি পাওয়ার 2 বা ই টু দি পাওয়ার 3 বা ই টু দি পাওয়ার 4 বা ই টু দি পাওয়ার মাইনাস 4.5 এরকম কোনো ডাইমেনশন যুক্ত কোয়ান্টিটি কখনো পাওয়ারে যাবে না। ঠিক আছে, তার মানে কি দেখ এখানে ডাইমেনশন লেস হয়ে যায় টোটালটা, তাহলে বেসিক্যালি y এর ডাইমেনশন ইজ ইকুয়ালস টু a এর ডাইমেনশন। বোঝা গেছে? তারপর ধর আরেকটা ইকুয়েশন y ইকুয়ালস টু a sin x। বোঝা গেছে? তাহলে এই যে x এর x, এই xটাও কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বিকজ দেখো sin x মানে একটা সামথিং থিটা আছে, একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল অবশ্যই ডাইমেনশনলেস, আর y এর ডাইমেনশন ইজ ইকুয়ালস টু a এর ডাইমেনশন হবে। বোঝা গেছে? নাও এইটুকু একটু টুকে নাও, বিভিন্ন জায়গায় এই রিলেশনগুলো কিন্তু আমরা ইউজ করতে থাকবো। ওকে, কি বোঝা যাচ্ছে তো মোটামুটি?
হ্যাঁ সবার তোমার ও আমি যেমন যোগ লিখেছিলাম তেমন বিয়োগটাও লিখে রাখতো মানে ধর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যেটা হয় তাহলে এক্স এর ডাইমেনশন আর ওয়াই ডাইমেনশন যেটা ডাইমেনশন ইকুয়াল কিন্তু তখন মাইনাস হতে সবসময় সেম ডাইমেনশন মাইনাস হবে ঠিক আছে আচ্ছা এগুলো তো গেল একটা পার্ট ওকে নেক্সট তাহলে এবার কিছু একটু এই রিলেটেড দু একটা অঙ্ক করা যাক তাহলে যা যা শিখলাম তা তো তোরা বুঝতে পারবি v equals to at plus b by t plus c ঠিক আছে name the constant a b and c name the constant a b and c মানে কোন কোন কোয়ান্টিটির সাথে ইকুয়াল হচ্ছে ওটা বুঝতে পারলি আমি বলবো কি হয়ে গেল হ্যাঁ এটা কি হ্যাঁ ভিটা ভেলোসিটি বলে দিয়েছে তো সরি আমি এটা বলতে ভুল করেছি ভিটা ভেলোসিটি আর টিটা টাইম এই দুটো বলে দিয়েছে এটা ভেলোসিটি হবে নাও হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এটা হবে অ্যাক্সেলারেশন আচ্ছা বিটা হবে লেন্থ আর সিটা হবে টাইম দেখ আনার চেষ্টা কর কারণ কি দেখ এ যখন করবো দেখ দুটো যোগ করা আছে তো তাহলে এটা এইটুকু যোগ করা আছে তাহলে সি এর ডাইমেনশন আর টাইমের ডাইমেনশন সেম মানে সিটা টাইম ঠিক আছে আবার কি এইটা প্লাস এটা ইকুয়াল টু এটা ওই x প্লাস y ইকুয়াল টু z যদি হয় তাহলে আলটিমেটলি a ইনটু t মানে ভেলোসিটি ডাইমেনশন তাহলে a মানে কি ভেলোসিটি বাই টাইম মানে কি হবে অ্যাক্সেলারেশন কি রে প্রতীক কি সমস্যা ভুল কথা বলতে শোনা তো হয়েছে আর ওই ধর ভেলোসিটি মানে কি লেন্থ বাই টাইম নিচেটা টাইম হয়ে গেছে তার উপরটা লেন্থ হবে খুব কঠিন শোনা তো এবার লেখা আরেকটা অঙ্ক if energy velocity and time are chosen as the fundamental quantities মানে fundamental units করে দেয় fundamental units then find out the dimension of mass মানে আমরা এমএলটি ধরে বলছো তো এটা বলছে না এনার্জি ভেলোসিটি আর টাইম ধরতে হবে ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ মাস ওটা কি কেমন বুদ্ধি আছে তো কে স্কয়ার না তো
ই ভি আর টি দিয়ে নিয়ে আয়। অবশ্যই রিলেশন দেখছি ই ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 এখানে অ্যান্সার তাই আছে। আমি জানি না ঠিক আছে কি ভুল আছে, কিন্তু এটাই অ্যান্সার আছে। ও না না, এটা ভুল দেখেছি, সরি, আমি ভুল দেখেছি। না ঠিকই দেখেছি, ঠিকই দেখেছি। ই ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। হ্যাঁ ঠিক আছে, তবে তুই এত বড় বড় করবে তো, আর একটু ছোট করে করবো, ছোট করতে হবে। দেখ দেখ একটু সেটা হচ্ছে ই, তো ই সিম্পল ভাবে হাফ অফ এমপি স্কয়ার বলতে পারি না, তাহলেই তো হয়ে যাবে। এনার্জি বলেছে তো, টাইমটা কেন বললে না, ভেলোসিটি বলেছে না একটা। দাঁড়া এক মিনিট, মাস ইকুয়াল, এক মিনিট দাঁড়া বলছি, এনার্জি ইন্টু ভি টু দি পাওয়ার -2 হতে পারে না? এটাকে অপশন নেই নাকি? ও এটা অপশনে নেই, তাহলে একটু অন্যভাবে করতে হবে না, এটা যদি অপশনে নেই তাহলে আমাকে করতে হবে হচ্ছে এটা বেরিয়েছে তোর, কিন্তু এটা মানে অপশনগুলো দিচ্ছি, হ্যাঁ অপশনগুলো দিই তাহলে তোদের ব্যাপারটা বুঝতে পারবি আরো। অপশন আছে হচ্ছে ই ভি টু দি ভি টি টু দি পাওয়ার -1, সরি ওখানে আমি ভুলই লিখছি। এক নম্বর হচ্ছে ই ভি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, দুই নম্বর হচ্ছে ই ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, তিন নম্বর হচ্ছে ই টু দি পাওয়ার -2 ভি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -3, চার নম্বর হচ্ছে ই ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -1। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা হচ্ছে নেই এখনো না, তাহলে আমাকে এখনো এটাকে কায়দা কানুন করতে হবে কিন্তু, কারণ অপশনের সাথে কিন্তু এখনো মেলেনি না। আচ্ছা আমাদের আনতে হবে হচ্ছে আচ্ছা এটা কি করে হয় রে, আমি কি কিছু ভুল করলাম? এটা 2 কি করে দিল? হ্যাঁ রে, টি তো কোনোভাবে আসছে না। এটা কি ভুল দিল? গুগল না, গুগলে দেখছি। আচ্ছা আমরা আমাদের মতো করে করি, যেভাবে আমরা নর্মাল জানি সেটা দেখেন, যেভাবে করি আমরা, তো কথা হচ্ছে যে মাসের ডাইমেনশন আমাকে বের করতে হবে। আচ্ছা আমাকে করতে হবে হচ্ছে তাহলে মাসটা হচ্ছে লিখবো ই টু দি পাওয়ার এক্স, একটু দাঁড়া একটু দাঁড়া মানে একটু ভেবে নি, এটা কি ভুল হলো কেন, অপশনটা নেই কেন? এর মধ্যে কি কোনো অপশন তোদের মিলছে? তোর কেউ মিললো তো? হ্যাঁ সেটাই তো দেখছি, কিসের গন্ডগোল করছে মনে হচ্ছে, বা আমি কি ভুল বলছি? 18 নম্বর ঠিকই আছে। এনার্জি ভেলোসিটি টাইম ডাইমেনশনাল ফর্মুলা, ওহো সরি আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, ওই ওটাকে চেঞ্জ করে, আমি উপরের সাথে নিচে গুলিয়ে ফেলেছি। ফাইন্ড আউট ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস টেনশন বলেছে, সরি 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 তাই বলি কেন মিলবে না, ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস, সরি আরে মানে উপরটা মাস বলেছে, পরেরটা সারফেস টেনশন বলেছে, হ্যাঁ পরেরটা দিয়েছি আর উপরটা অপশনটা দিয়ে দিয়েছি। এবার করা হয়ে যাবে, দেখ এটা টাইম নষ্ট করবো না, আমি একটু আমার মতো করে করি। সারফেস টেনশন মানে হচ্ছে ফোর্স বাই লেন্থ, তাই তো? ঠিক আছে, এবার
ফোর্স করতে গেলে আমাকে কি করতে হবে? ফোর্স আমাদের কাছে কি কি আছে একটু দেখতে হবে। ফোর্স ইনটু লেন্থ করলাম তাহলে এনার্জি হয়ে যাবে, বাই লেন্থ স্কোয়ার করলাম, বুঝতে পারলি? তাহলে ফোর্স ইনটু লেন্থ মানে এনার্জি বাই এল স্কোয়ার। এল স্কোয়ার মানে হচ্ছে ভি ইনটু টি তার হোল স্কোয়ার চলে আসছে। কত মনে হয় 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। বোঝা গেছে আমার লজিকটা? বেকার বেকার টাইম নষ্ট করলাম। আরেকটা দিই। আচ্ছা এবার হচ্ছে এটা আর ভুল বলবো না। দেখো তিনটা জিনিস ধরতে বলেছে, একটা হচ্ছে এইচ হুইচ ইজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, একটা হচ্ছে জি হুইচ ইজ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে সি ভেলোসিটি অফ লাইট। ঠিক আছে, এই তিনটা দিয়ে রিলেশন নিয়ে আয় ডাইমেনশনাল ফর্মুলা ফর লেন্থ। কত কেটে নিয়ে হ্যাঁ করো। এটা নিট 2016-তে এসছে। বলবো না হচ্ছে ভালো হয়। এরকম করে করো। দেখ তোকে লেন্থের ডাইমেনশন দাও তো, মানে এদিকে হচ্ছে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 1, p টু দি পাওয়ার 0, তাই তো?
আর এদিকে হচ্ছে g টু দি পাওয়ার x ধর, h টু দি পাওয়ার y ধর, c টু দি পাওয়ার z ধর। ঠিক আছে, h এর g এর ডাইমেনশন বের করে রেখে বল, g এর ডাইমেনশন কত? h এর ডাইমেনশন কত? আচ্ছা, এটা টু পাওয়ার x, h এর ডাইমেনশন কত? ml t টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার y, আর c টা করে দেওয়া হচ্ছে l t টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার z। হয়ে গেল। এবার x y বের কর, আর কি? তাহলে m টু দি পাওয়ার কত হচ্ছে -x প্লাস y, l টু দি পাওয়ার কত হচ্ছে 3x প্লাস y প্লাস z, t টু দি পাওয়ার কত হচ্ছে -2x প্লাস না -y, -2x -y -z। হয়েছে? এবার সবগুলো ডাইমেনশনকে ইকুয়াল করে দাও, মানে -x প্লাস y ইকুয়ালস টু 0 হবে, তাহলে x ইকুয়ালস টু y হবে। আচ্ছা, 3x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 1 হবে। আর আরেকটা হচ্ছে -2x -y -z ইকুয়ালস টু 0 হবে। এবার দেখো কোনটা কি করতে পারো। x ইকুয়ালস টু y বসিয়ে দে এই দুটোতেই, তাহলে এখানে কত হবে 3x না 3y, তাহলে 3y প্লাস y মানে 4y প্লাস z ইকুয়ালস টু 1 একটা রিলেশন, আর x ইকুয়ালস টু y যদি আবার এটাতে বসাই তাহলে -2x -x না -3y হবে ইকুয়ালস টু z, মানে -3y -z ইকুয়ালস টু 0 না। তাহলে দেখ এখান থেকে আরো আসতে হচ্ছে, এখান থেকেই চলে আসবে, তাহলে 3y ইকুয়ালস টু -z, তাহলে y ইকুয়ালস টু -z/3 নাকি? তাহলে বসিয়ে দাও 4/3 z প্লাস z ইকুয়ালস টু 1, তাহলে 1 - 4/3 মানে -1/3 নাকি? তাই তো, 1 - 4/3 মানে -1/3 ইন্টু z ইকুয়ালস টু 1 না। তাহলে z ইকুয়ালস টু কত আসছে -3। ভুল হলো? সি কিউব তো নেই, সেটা দেখছি তো। এর ক্যালকুলেশন চেক কত সত্যি, এই ডাইমেনশন গুলো চেক কর, তাহলে হয়ে যাবে। এবার চেক কর তো কেউ একজন। 3x plus y plus z e to the power -2x না -y - z, ঠিকই আছে তো? এই ডাইমেনশন করে ঠিক বলছিস তো? দেখ তো, তাহলে মিলবে। একবার একটু দেখেন, x ইকুয়ালস টু y ঠিক আছে, তাহলে 3y 4y প্লাস z ইকুয়ালস টু 1 ঠিক আছে, আর ওখানে হচ্ছে 3y মানে -2y -3y - z ইকুয়ালস টু 0, তাহলে 3y ইকুয়ালস টু -z, y ইকুয়ালস টু -z/3 ঠিক আছে, -z/3 -4z/3 প্লাস z ইকুয়ালস টু 1 না। কত হচ্ছে? মিলল না? কি মিলল না? ওটা মিলল না? জি এর ডাইমেনশন কি বলেছিস? জি এর ডাইমেনশন হচ্ছে m l t to the power -2 into l square by m square, হ্যাঁ t to the power -2, হ্যাঁ ঠিক আছে, e equals to h nu, h equals to e by nu m l square to the power -2 into time না m l square to the power -1, হ্যাঁ ঠিক আছে।
ও এই এটা এল স্কোয়ার আছে রে, এম এর স্কোয়ার তো, তাই না? তাহলে ওখানে বলে আছে নাকি এম এর স্কোয়ার হবে তো? হয় আমি ভুল করেছি না তোরা ভুল টুকেছি কোনো একটা, এখানে 2y হবে, তাই বলি ভুল তো হওয়া উচিত নয়। 2y, আচ্ছা 2y হলো না, আচ্ছা 2y হয়ে যাবে, ছেড়ে দেবে, হতেই পারে, ভুল তো হবেই, ভুল না হলে কি আর হবে? 5z, তাই তো? তাহলে এবার হচ্ছে না শুধু গুলো কাট, এল এর গুলো কাট, তাহলে হবে 5z, তাহলে হচ্ছে 5/3 হবে। হ্যাঁ ঠিক আছে, 2-3 হচ্ছে, এটা 3-2 হচ্ছে। দেখ 3-2 দিয়ে দেখ, h টু দি পাওয়ার 3-2 দিয়ে একটাই অপশন আছে না, দুটো, এটা কত হয় 5/2, তাহলে একদম শুধুমাত্র এটা করে দেবে অ্যান্সার, আর কিছু হতেই পারে না। বুঝতে পারলি ব্যাপারটা? কি হবে, কতক্ষণ লাগবে এখন, এবার বাকিগুলো করে একটু দেখে নিবি, ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্কগুলো মোটামুটি বোঝা গেছে তো। এবার একটু এরর আছে, মিটাচ্ছি এটা, হ্যাঁ? এররে আমি একটাই টেকনিক শেখাবো, সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবি, এই একটা দিয়েই সমস্ত কিছু হয়, বিভিন্ন বিভিন্ন টেকনিক শিখে কোনো লাভ নেই, ঠিক আছে? দেখ এর ব্যাপারটা কি না, ধর একটা কোয়ান্টিটি হচ্ছে এ হচ্ছে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, ওকে? এবার এটা মেজার করছি আমি, ডাইরেক্টলি এ মেজার করবো না, এর জন্য আমি এক্স মেজার করছি, ওয়াই মেজার করছি, জেড মেজার করছি, ঠিক আছে? তো এরকম হতে পারে, লেন্থ মেজার করছি, ভেলোসিটি মেজার করছি, টাইম মেজার করছি, এরকম হতে পারে। এক্স ওয়াই জেড হচ্ছে আমার কাছে মেজারেবল কোয়ান্টিটি, এবং এগুলোর মেজারমেন্টের মাধ্যমে এর একটা মেজারমেন্ট আছে, এবং এর সাথে সাথে এক্স ওয়াই জেড এর কি সম্পর্ক, সেই সম্পর্ক তোদেরকে দেওয়া আছে। মানে ধর সাপোজ আমি বলেছি এ ইকুয়ালস টু, সাপোজ এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি, বোঝা গেছে? তাহলে আমি এক্স ওয়াই জেড মেজার করবো, আমি ক্যাপিটাল এ বের করবো, তাই তো? এবার আমার এক্স ওয়াই জেড মেজারমেন্টের ক্ষেত্রে একটা এরর আছে, ঠিক আছে? এরর গুলোকে কিভাবে বুঝাই সাধারণত আমরা, না এরর্স বুঝা যাচ্ছে ডিএক্স বাই এক্স হচ্ছে এক্স এর এরর, ডিওয়াই বাই ওয়াই হচ্ছে ওয়াই এর এরর, ডিজেড বাই জেড হচ্ছে জেড এর এরর, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে এ এর এরর, তাই তো? মানে আমাকে এই তিনটা এরর তোমাকে দিয়ে দিবে, সাপোজ তোমাকে বের করতে হবে ডিএ বাই এ, ব্যাপারটা বোঝা গেছে কি বলতে চাইছি? ক্লিয়ার না? তাহলে দেখ ফার্স্ট কাজ কি করবি না, সবসময়ের জন্যই প্রথম যে রিলেশনটা দেবে সেই রিলেশনের উপর একটা করে এলএন নিবি, মানে বোথ সাইডে এলএন নিলে কি হবে, দেখ এখানে আসবে এলএন এ, এখানে আসবে এ এলএন এক্স প্লাস বি এলএন ওয়াই প্লাস সি এলএন জেড, বোঝা গেছে? দেখেন আগে দেখে তারপর টুকিস, এটা বোঝা আছে। এবার থ্রু আউট ডিফারেন্সিয়েশন কর, তাহলে এখানে কি আসবে, ডিএ বাই এ আসবে না, যেটা তোকে বের করতে বলেছে, এ ইন্টু ডিএক্স বাই এক্স যেটা তোকে সাপ্লাই দিয়েছে, বি ইন্টু ডিওয়াই বাই ওয়াই যেটা তোকে সাপ্লাই দিয়েছে, সি ইন্টু ডিজেড বাই জেড যেটা তোকে সাপ্লাই দিয়েছে, আলটিমেটলি ডিএক্স বাই এক্স, ডিওয়াই বাই ওয়াই, ডিজেড বাই জেড তোকে সাপ্লাই স্মল এ বি সি তোকে নোন, তাহলে ডিএ বাই এ বেরোবে না। এবার অনেক ক্ষেত্রেই এটা করতে গিয়ে নেগেটিভ আসতে পারে, নেগেটিভ আসা থেকে এরর কমে যাচ্ছে, তো এরর কিন্তু কখনো কমে না, কোথাও যদি নেগেটিভ আসে টেক ইট অ্যাজ পজিটিভ, সবসময় পজিটিভ করবে, কোথাও আমরা নেগেটিভ সাইন নেই, বোঝা গেছে? পজিটিভ করে ফাইনাল অ্যান্সার করবে, কারণ এরর সবসময় যেনই ম্যাক্সিমাইজ হয়, এররকে কেউ কমাতে পারে না, বোঝা গেছে? মানে ধর লেন্থ মেজার করছি, টাইম মেজার করছি, তাহলে কি ভেলোসিটি মেজারমেন্টে কমে যাবে না, ভেলোসিটি মেজারমেন্টে এরর আরো বাড়বে। এরর সবসময় মানে সাম সেন্সেই হয়, কখনো সাবস্ট্রাক্ট সেন্সে হয় না, বোঝা গেছে? ডু ইট, এটা পারটুকু নাও, আমি অঙ্ক দিচ্ছি। এই টেকনিকটা ফলো কর, এটা অনেক কাজে লাগবে এবং অনেক ফাস্ট হয় এই টেকনিক ফলো করলে, অন্য অনেক উপায়ে করা যায় কিন্তু ওগুলোতে একটু বড় হয়।
ঠিক আছে, মেটাবো? লিখ, in an experiment four quantities small a comma small b comma small c and small d are measured with percentage errors 1%, 2%, 3%, 4% respectively. Quantity P is calculated as follows. 4% respectively হয়েছে? Quantities P is calculated as follows. P equals to a cube b square by CD. C into D by করে find out the percentage error in P. কর, এটা অপশন দিচ্ছি না, এটা করো, ওটাই দিয়ে আছে।
তাহলে সমস্ত মাইনাস গুলো প্লাস করে দিছিস তো, ওটা কোনো নেগেটিভ সাইন নিসনি, তাহলে হবে। আচ্ছা বলবো নেক্সট, দেখো the length, breadth and thickness of a strip, length, breadth and thickness of a strip are এটা যে 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, একটা হচ্ছে 1.10.0 আছে 1.00 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার, অ্যান্ড আরেকটা হচ্ছে 0.100 প্লাস মাইনাস 0.001 centimeter respectively. The most probable error in the volume, the most probable error in the volume will be number 1 plus minus 0.03 centimeter cube, number 2 plus minus 0.111 centimeter cube, number 3 plus minus 0.012 centimeter cube, number 4 none of this. এটা একটু অন্য টাইপের আছে, হবে most probable error in its volume. এটা লেন্থ, এটা ব্রেথ, আর এটা কি বলেছিলাম থিকনেস, ওই টি এইচ করতে যাইছে। তাহলে নর্মালি কি হয়, দেখ লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তো তাহলে দেখ প্রত্যেকটা তুই এরর বের কর, মানে এল এর এরর কত হবে, দেখ এল এর এরর হবে 0.1 বাই 10 ইনটু 100%, তাহলে এটা কত হচ্ছে, এটা হবে হচ্ছে 0.01 মানে 1%, ঠিক আছে।
তারপরেরটা হচ্ছে মানে ডিএল বাই এল হলো এটা। এবার হচ্ছে ডিবি বাই বি, এটা কত হবে? 0.01 বাই 1 ইন্টু 100%, মানে এটাও দেখা হবে 1%, তাই তো? আর আরেকটা হচ্ছে ডিটি বাই টি, এটা হবে 0.1 বাই 0.001, সরি আমি ভুল বলছি, 0.001 বাই 0.1 ইন্টু 100%, তাহলে এটাও কিন্তু হবে হচ্ছে কত রে? পয়েন্টটা উঠিয়ে দে, তিনটে, হ্যাঁ 1%, দেখ তিনটেই কিন্তু 1% সেন্সে আছে, বোঝা গেছে? এবার কি টোটালটা কি করতে হবে? দেখ টোটালটা তো গুণ হবে, তাহলে দেখ টোটালটা হবে হচ্ছে 3% এরর। টোটাল ভলিউমটা কত বেরোবে? ধরে বেরোবে দেখ 10 ইন্টু 1 ইন্টু 0.1, তাই তো? তাহলে 10 ইন্টু 1 মানে হচ্ছে 10, এটা হচ্ছে 1, তাই তো? 1 সেন্টিমিটার কিউব ভলিউম হওয়া উচিত গুণগুলো করলে। আর এরর কত আছে? 1% এরর আছে, না সরি 3% এরর আছে, তার মানে কি 1 ইন্টু 3 বাই 100, মানে এটা হবে 0.03%, 0.03 প্লাস মাইনাস 0.03 প্লাস মাইনাস। বুঝতে পারলি? এটা কিন্তু ঘুরিয়ে করলাম একটা, আগের গুলোতে সবগুলোতে পার্সেন্টেজ দেওয়া ছিল। এই কট অতটুক করেছি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা। এ ওয়ার, হ্যাঁ ও এটা আছে, ওই তো বের কর 70 পেজ। আমি আর তাহলে এটা আমাদের গ্রুপে দিয়ে দিবি, ঠিক আছে? ওটাকে ওই চ্যানেল থেকে পেয়েছিস, ওই টেলিগ্রাম চ্যানেল থেকে? হ্যাঁ, প্রত্যেকে না যেটা আমি করাবো একটু অ্যালাইন বা আকাশের যে ম্যাটেরিয়াল পাবেন, অ্যালাইন, আকাশ বল, রেজোনেন্স বল, যা ইচ্ছা আমি যদি পাই আমি দিয়ে দেবো। এটা আমার কাছেও ছিল এখানে, আর বইটা আছে বলে বইটা নিলাম, তো এটা একটু গ্রুপে দিবি, যে যেটা পাবি একটু গ্রুপে দিবি, তাই সবাই মিলে করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। দেখ প্রথমটা আমি একটু বলছি, যারা যারা আছে তারা দেখ, এ ওয়্যার হ্যাজ এ মাস 0.3 plus minus, a wire has a mass 0.3 plus minus 0.003 গ্রাম, মানে 0.3 প্লাস মাইনাস 0.003 গ্রাম, বুঝলেন? রেডিয়াস বলছে 0.5 প্লাস মাইনাস 0.005 গ্রাম মিলিমিটার, হ্যাঁ। আর লেন্থ বলছে 6 প্লাস মাইনাস 0.06 সেন্টিমিটার, বুঝলি? এরকম করে বলেছে, হ্যাঁ ঠিক আছে। বলেছে যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ ইটস ডেন্সিটি, maximum percentage error in the measurement of density, এটা রেডিয়াস না, আর এটা লেন্থ না, percentage in error, percentage error in the measurement of its density। ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে dm by m, dr by r, dl by l কর। তাহলে dm by m করলে কত হবে গো?
হবে হচ্ছে দেখো 0.003 বাই 0.3 ইন্টু 100%, মানে বেসিক্যালি 1% নাকি? dr বাই r করলে কি হবে গো? 0.5 বাই 0.005 ইন্টু 100%, মানে আলটিমেট এটা হচ্ছে 1%, আর এটা হচ্ছে ও ঠিক আছে 1% হবে 0.005 আর বলিস না। আছে dl বাই l করলে কত হবে গো? 0.06 বাই 6 ইন্টু 100%, না? তাহলে আলটিমেট এটা হবে হচ্ছে 1%, তাই তো? তো তিনটে 1% খুব সুন্দর করে। এবার ডেন্সিটি মানে কি? রো ইকুয়ালস টু m বাই ভি, তাই তো? তাহলে m বাই না পাই r স্কয়ার l, তাই তো? তাই একবারে আমি লিখছি, হ্যাঁ দেখ আমার মতো কত একবারে লেখার প্র্যাকটিস কর। d রো বাই রো হবে dm বাই m প্লাস 2 dr বাই r প্লাস dl বাই l। আমার মতো করে ফার্স্ট করে লিখবি, ঠিক আছে? dm বাই m বের করা আছে, 1% প্লাস 2% প্লাস মানে এটা 4% হয়ে গেল, প্লাস 1% মানে এটা 6%। নিশ্চয়ই অপশন আছে কি? এবার 6% অপশন নেই কেন? ও দেখি আমি এটাকে ঠিক আছে ভেবেই করেছিলাম। শোন আজকে এখানেই থাকবে, হ্যাঁ, কারণ আমার এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। হ্যাঁ, আজকে আমি অনেকগুলো টিউশন পড়াতে হচ্ছে, কারণ আজকে আমি যাবো রাতে, সেজন্য সবাইকে মোটামুটি একদিন করে এক্সট্রা পড়িয়ে রাখছে, ঠিক আছে? একটু তোরা প্র্যাকটিস কর। তোদের শুধু বাদ থাকলে হচ্ছে মেজারমেন্টটা, ঠিক আছে? মেজারমেন্টটা আমি অন্যভাবে একটু করাবো, আমার কাছে এই যন্ত্রপাতিগুলো আছে, একটু দেখে দেখে করাবো, ঠিক আছে? তার আগে এরর এবং ইউনিট ডাইমেনশন যত কিছু পাচ্ছিস একটু ওইটা তাহলে দিয়ে দে, তাহলে গ্রুপে আর কিছু দেওয়ার দরকার নেই, আর কোনো ছবি তুলতে হবে না। তাহলে ওই বইটা ধরে সবাই শেষ কর, এক একটা করে বই শেষ কর, যাতে যে বই আছে যে কোনো বইয়ে কম বেশি একই জিনিসপত্র থাকে, ঠিক আছে? তুই দেখিস যে কোনো বই সার্চ করিস, ওই যেটাই আকাশ থাকে ওটাই ধর ভ্যালু পাল্টে অ্যালেনে থাকে, ওটারই ভ্যালু পাল্টে রেজোনেন্সে থাকে। যে কোনো একটা বই ধরে শেষ কর, তারপর দেখা যাবে কি করা যাবে, ঠিক আছে? তাহলে তোদের হলো হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টার শেষ, মেজারমেন্টটা বাকি আছে। ওকে, পরে ধরো মেজারমেন্ট করে একটু অঙ্ক টঙ্ক করে শেষ করবো, ঠিক আছে? চলো আমি রিসেন্টলি করেছি, আমি আগে জানতাম না, কিন্তু দেখলাম টেলিগ্রামটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, সবটা থেকে যায়। হ্যাঁ, একটু ফিজিক্স এগুলো দিয়ে দে, ঠিক আছে আমাকে, তাহলে আমার হ্যাঁ। চলো তাহলে এবার শুরু করা যাক, গল্প নয়। আজকে হেডিং করো মেজারমেন্ট। আমার মতে মেজারমেন্ট কিন্তু সব থেকে সহজ টপিক, প্রতি বছরই থাকে মোটামুটি। যদি বুঝতে পারিস তাহলে খুব সহজ, বুঝতে না পারলে কিন্তু খুব সমস্যা করে চ্যাপ্টারটা, তাই একটু এটাকে বুঝতে হবে। আচ্ছা, দুই রকম যন্ত্র তোদের দেখাবো। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে? এটা তোদের সবাইকে দিব একটু একটু করে। আমার মনে হয় দুটো আছে। এক বছর এগুলো কিনেছিলাম না, এখন আপাতত একটাই আছে, স্ক্রু গেজ দুটো আছে, সাইড ক্যালিপার তো দুটো আছে, কোথাও একটা অন্য কোথাও আছে। আচ্ছা, প্রথমে আচ্ছা একটু বেসিক জায়গাটা আমি একটু বুঝিয়ে নিয়ে, তারপর তোমাদের যেটুকু জিজ্ঞেস বা আজকে ক্লাসটা করে যাওয়ার পরে একটু মেজারমেন্টটা নিজেরা পড়ে নিবি, ঠিক আছে? আর আরেকটা টপিক থেকে থাকে মাঝে মাঝে খুব কম, সেটা যে সিগনিফিকেন্ট নাম্বার। দেখবি বইয়ে যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে 8-10টা ফর্মুলা পেয়ে যাবি সিগনিফিকেন্ট নাম্বার, ওই 10টা ফর্মুলা মুখস্থ হবে, আমার নিজের মনে থাকে না, সত্যি কথা। যদি আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করি স্যার এটা কি হবে, আমি পারবো না, কিন্তু আমি ওই চার্ট দেখেই বলি আলটিমেট। কিন্তু ওই 10টা আপনার 12টা ফর্মুলা আছে, ওটা করলে সব কিছু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তাহলে সিগনিফিকেন্ট নাম্বারটা একটু করে নিবি, লাগ যদি খুব খারাপ থাকে তাহলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে যে আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে মেজারমেন্ট। এই যে আমার এখানে একটা এই যন্ত্রটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। কেন স্লাইড ক্যালিপার? দেখো এটা স্লাইড করা যায়, ঠিক সরানো যায়, স্লাইডিং আছে। ওই যেমন স্লাইডিং ডোরগুলো হয় তেমন একই হবে। আর এর মধ্যে দুটো স্কেল আছে, তোরা হাতে দিব আমি তোদের, এই যে এদিক থেকে দেখলে পরে তোরা বুঝতে পারবি। দেখ এই স্কেলটা দেখতে পাচ্ছিস, একটা দূর থেকে দেখতে পাচ্ছিস তো, এই স্কেলটা হচ্ছে মেইন স্কেল, ওকে? আর এই যে দেখ ছোট এখানে একটা স্কেল আছে, যেটা দেখতে পাওয়া একটু চাপ,
এইখানে একটা স্কেল আছে, এই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। কি করে এই যন্ত্রটা? এই দুটো স্কেলকে কম্বিনেশন করে ও মোটামুটি অ্যাকুরেট মেজারমেন্ট করে। দেখ, অ্যাকুরেসিতে কোনো শেষ হয় না। যেমন আমি এটা সবসময় এক্সাম্পল দিয়ে তোদের বোঝাই, সেটা হচ্ছে যে তুই একটা পাড়ার সামনে যে মুদিখানার দোকানগুলো থাকে, সেই দোকানে গিয়ে তুই আলু কিনছিস, তো ও নর্মাল একটা তুলা যন্ত্রে মেজার করে তো। এখন দেখবি এটা কি অ্যাকুরেট বলে তোর মনে হয়? একটু এদিক ওদিক থেকে এখনকার দিনে তাও আমি বলবো মুদিখানার দোকানে বড় বড় ইয়েগুলো সব বসিয়েছে ডিজিটাল গুলো, একটু ঠিকঠাক দিয়ে। আগেকার দিনে তো ওই 100-200 গ্রাম এদিক ওদিক হয়ে যেত, আলু কিনছিস 100-200 গ্রাম এদিক ওদিক হয়ে যেতে পারে, এটা অবভিয়াস হবেই। কিন্তু সাপোজ তুই সোনা কিনতে গেলি আর বললি যে আমাকে না তুমি সোনাটা ওই এই তুলা যন্ত্র করতে দাও, মানে অসম্ভব, ওরা কি করে আমি দিব? আমার মানে 100 গ্রাম যদি সোনাতে এদিক ওদিক হয়ে যায়, তার বুঝতে কত টাকা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পারছিস অ্যাকুরেসিটা খুব দরকার, তাই তো? যেমন ধর আমরা তাহলে এটুকুকে বুঝতে পারলি যে নিশ্চয়ই মুদিখানার দোকানে যে তুলা যন্ত্রটা থাকে, যে ওয়েট মেশিনটা থাকে, সেই ওয়েট মেশিনের অ্যাকুরেসিটা কম। আমাদের সোনার দোকানে যে তুলা যন্ত্রটা থাকে তার অ্যাকুরেসি অনেক বেশি। আগেকার দিনে দেখতাম, মানে ধর আজ থেকে 10 বছর আগে ওই সোনার দোকানে কিনতে গেলে এমনকি ফ্যানও বন্ধ করে দিতে পারে, কারণ ফ্যানেরও একটা এফেক্ট থাকে, সেটাও কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে? সো এই অ্যাকুরেসির কোনো শেষ হয় না কিন্তু। মানে অ্যাকুরেসি তুমি যত অ্যাকুরেট, তুই কি ভাবিস, তুই ধর 0.01 মিলিগ্রাম পর্যন্ত মাপতে পারিস, কেউ তো বলতে পারে না 0.001 মিলিগ্রাম পর্যন্ত মাপবো, কেউ আরো বলতে পারে। তাহলে কতটা ক্লোজ মেজার করছিস এটা আমার জানাটা খুব দরকার, বোঝা গেছে? যেমন ধর নর্মাল একটা মিটার স্কেল, সেখানে সব থেকে ছোট দাগ কত থাকে? 1 মিলিমিটার, রাইট? তোরা এইভাবে লিখতি না 5.1 সেন্টিমিটার বা 10.2 সেন্টিমিটার, এরকম লিখতি তো? মানে পয়েন্টের পরে সেন্টিমিটার স্কেলে একটা ঘর পর্যন্ত তুমি এক্সট্রা মেজার করতে পারছো। তুমি এটার সাহায্যে কিন্তু কখনোই 0.25 সেন্টিমিটার মেজার করতে পারবে না, কারণ অতটা অ্যাকুরেট যন্ত্রটা নয়। তাহলে আমাকে তো মেজার করতে হবে অ্যাকুরেসি লেভেলটা বাড়াতে হবে। দেখ, অ্যাকুরেসি লেভেল বাড়াতে গেলেই তোমার কিন্তু এররটা কমে আসবে। মানে ধর তো তুই এলটি স্কয়ার প্র্যাকটিক্যাল করছিস, এলটি স্কয়ার প্র্যাকটিক্যাল মোটামুটি মনে আছে, ওই যেটা সাহায্যে জি মেজার করে, এই একটাই ফর্মুলা, t = 2π√L/g, এবং এই ফর্মুলাতে বেসিক্যালি তোমাকে মেজার করতে হয় টাইম এবং মেজার করতে হয় এল। সেই এল এর মেজারমেন্টের মধ্যে একটা ত্রুটি আছে, আবার টি এর মেজারমেন্টের ক্ষেত্রে একটা ত্রুটি আছে, তাহলে অবশ্যই জি এর মেজারমেন্টের ক্ষেত্রে ত্রুটি থাকবে। এই ধরনের অবস্থা করলেই মাত্র, তাহলে মেজারমেন্টটা আমাকে অ্যাকুরেট করতে হবে। এবার কথা হচ্ছে যে এটা নির্ভর করছে কতটা সফিস্টিকেটেড যন্ত্র তুমি ইউজ করতে পারছো, কতটা অ্যাকুরেট যন্ত্র তুমি ইউজ করতে পারছো, কতটা অ্যাকুরেট যন্ত্র তোমাকে দেওয়া হচ্ছে। সাপোজ ধর আমি যদি এই যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটার সাহায্যে মেজার করি, কিভাবে? দেখ, আমি পরপর বলে যাচ্ছি, একদম দেখ একটু সবাইকে বলে যাবি, আমি যেটা বলছি তার সাথে মিলছে কিনা। সেটা হচ্ছে যে দেখ, ভার্নিয়ার স্কেলটার মেন স্কেলের দাগটা একটু গ্যাপ আছে, ভার্নিয়ার স্কেলের দাগটা একটু ক্লোজ আছে না? ঠিক বলছি? আর তাই মোটামুটি ক্লোজ আছে, মানে ব্যাপারটা কি এরকম না? দেখতো, দেখ একটা দাগের সাথে একটু মেলা, মানে ভার্নিয়ারের 0 দাগটা কোন একটা দাগের সাথে মেলা, ঠিক আছে? দেখ, এবং তারপরে মেজার কর, যেটা হচ্ছে যে দেখতে পাবি 9 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়ালস টু 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়ালস টু 9 ডিভিশন অফ মেন স্কেল। এটা আমার যেই যন্ত্রটা এটাই আছে, ঠিক আছে? নিজেরা মেজার করে দেখতে পারিস, ঠিক আছে? এবার হ্যাঁ, একটু আগে আছে, দেখ 10টার পর দেখ মিলে যাবে, মানে এটা 9টা আর 10টার সাথে সমান, বাট এরকম, ঠিক আছে? মানে মেন স্কেলে 9টা ঘর, ভার্নিয়ার স্কেল 10টা ঘরের সাথে সমান, বাট এরকম আছে, রাইট? দেখ, এটা এই যন্ত্রটা অন্য কোনো স্কেলে কিন্তু অন্যরকম থাকে, নর্মালি এমএন দিয়ে করা উচিত, ঠিক আছে? আমি এটা এইভাবে করলাম, ঠিক আছে? তাহলে দেখ 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কি হবে? 9/10 ডিভিশন অফ মেন স্কেল। তার মানে দেখ, দুটোর মধ্যে গ্যাপিং কত হলো? ওই গ্যাপিংটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট। গ্যাপিংটাই অ্যাকুরেট মেজারমেন্ট দেবে, অত অর্ডারের অ্যাকুরেসি তোমাকে দেবে, বাট এরকম দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট হয়। দেখ, ওর একটা ঘর তো, আর এর হচ্ছে 9/10 ঘর, বুঝতে পারলি? ইনটু 1 smallest division of main scale. This is ভার্নিয়ার কনস্ট্যান্ট।
এইভাবেই কিন্তু আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে দেখ। এর ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি হচ্ছে না 1/10 হয়ে যাচ্ছে এখানে ইনটু 1 ডিভিশন অফ মেইন স্কেল, মানে মেইন স্কেল স্মলেস্ট ডিভিশন কত 1 মিলিমিটার, তাহলে ইনটু 1 মিলিমিটার যদি বসিয়ে দিই তাহলে আমি বলতে পারি 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। আর কি এই ভার্নিয়ার স্কেল দিয়ে তুমি এতটা ক্লোজ রিডিং নিতে পারবে, মানে পয়েন্টের পর মেইন স্কেল কটা হচ্ছে একটা ঘর পর্যন্ত রিডিং নিতে পারবে, এর সাথে পয়েন্টের পর দুটো পর্যন্ত অ্যাকুরেট মেজারমেন্ট করতে পারবে। দিস ইজ অ্যাডভান্টেজ অফ ভার্নিয়ার স্কেল। বোঝা গেছে? অন্য সমস্ত ক্ষেত্রে অন্য স্কেল যদি তোমাকে দেওয়া হয় সেই স্কেলে এই ভার্নিয়ার কনস্ট্যান্ট আলাদা হতে পারে, কিন্তু প্রসেস সব ক্ষেত্রে একই। হ্যাঁ এখনো দিস না, দেরি আছে। বোঝা গেছে? প্রথম জায়গাটা ক্লিয়ার বাবু? ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? তাহলে তোমাকে যখনই কোনো ভার্নিয়ার স্কেল দেওয়া হবে তার টুক করে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করে রেখে দেবে। ওকে, তোদের মানে যেভাবে দেখি তোদের এরকম দিতে পারে, মাঝে মাঝে আমি দেখেছি মানে অন্যান্য আকাশ ফাকাশের কোশ্চেনে ওরা ছবি এঁকে দিল, ছবি এঁকে বলো রিডিং কত হচ্ছে, বাট এরকম। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছে। বলো এই পদ্ধতি ঠিক আছে? তবে আমি অনেকদিন হ্যাঁ টুকতে পারিস, টুকবি না কেন? সবই টুকে না, টুকে না সবাই। মোটামুটি হ্যাঁ। আচ্ছা নেক্সট, এবার পরের জায়গাটা একটু বলি। এবার যখন এটা মেজারমেন্ট করা হচ্ছে, ওই যে ওটার যে গ্যাপটা আছে ও গ্যাপের মধ্যে তুই ওই যেটা ধর ধর এটা রেডিয়াস বের করতে হবে, ওটা ঢুকিয়ে এই রেডিয়াসের মতো করে, তাহলে কি হবে দেখ। এবার কি কি দেখতে পাবি সেটা একটু দেখ। হ্যাঁ তারপরে আমি বলছি, তারপরে এটা নাই করানো দিতে পারবো। হ্যাঁ দেখ আমি কি বলছি সেটা যে কি বললাম না, এবার আমি মেজারমেন্ট করবো। তো মেজারমেন্ট করলে ওই ভার্নিয়ার স্কেলের যে ফাঁকা অংশটা আছে, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে ওই যন্ত্রটা মানে যেকে মেজার করতে হবে সেটা ঢুকিয়ে দিলি। এবার দু ধরনের রিডিং তোমাকে নিতে হবে। ভালো প্রবলেম, এটা অনেকের ভুল কনসেপ্ট থাকে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটাকে লক্ষ্য করবি। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের জিরো লাইনটা মেইন স্কেলের যে দাগটাকে ক্রস করছে সেটা হচ্ছে মেইন স্কেল মিলতে হবে না, জাস্ট ক্রস করবে, মানে জিরো দাগের একটু বাঁ দিকে যেতে থাকে। ওকে, জাস্ট ক্রস করছে। ক্লিয়ার প্রথম কথা? তাহলে মেইন স্কেল রিডিং কি? মেইন স্কেল রিডিং কাকে বলছে না, ভার্নিয়ারের জিরোতম দাগটা মেইন স্কেলের যে দাগটাকে জাস্ট ক্রস করছে সেটাই হচ্ছে মেইন স্কেল রিডিং, যাকে আমরা এমএসআর বলি। ওকে, এর পাশাপাশি তোমাকে কি মেজার করতে হবে আরেকটা না, তোমাকে মেজার করতে হবে ভিএসআর বা ভার্নিয়ার স্কেল রিডিং। ওকে, তো এই ভার্নিয়ার স্কেল রিডিংটা কি একটু বলি। এবার এরপরে দেখ ভার্নিয়ারের অনেকগুলো দাগ দাগ কাটা আছে, তো ভালো করে দেখ। খুব এটা অনেক সময় আমরা আতশ কাঁচ দিয়েও দেখি। ঠিক আছে, কি হয় না, ভালো করে দেখলে দেখা যাবে যে সবগুলোই দাগ মেইন স্কেলের দাগের সাথে বেশ এদিক ওদিক করা আছে। একটা অনেকগুলো খুব কাছাকাছি মিলেছে, একটা খুব ভালো করে মিলবে। মেইন স্কেলের যে কোনো একটা দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ খুব অ্যাকুরেটলি মিলবে।
এটা অনেক সময় লম্বভাবে দেখতে হয়, অনেক সময় আতস্কার ইউজ করে দেখতে হয়। একদম মানে আমি বলতে চাইছি অনেকগুলো কাছে পিঠে থাকবে তো, ধর কাছে পিঠে থাকছে একটা ধর এইরকম ভাবে মিলে গেল, খুব ভালো করে একটা দাগ মিলবেই। ওকে, দিস রিডিং ইজ VSR, বোঝা গেছে? বলো MSR আর VSR ক্লিয়ার? ঠিক আছে, এটার উপর বেস করেই আমরা টোটাল রিডিংটা করি। টোটাল রিডিং, এই টোটাল রিডিং ব্যাপারটা কি হয় না, টোটাল রিডিং হয় হচ্ছে MSR প্লাস VSR ইনটু VC, মানে টোটাল রিডিং ইকুয়ালস টু মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু VC, ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু VC, এটা তো একটা ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এভাবে আমরা টোটাল রিডিং মেজার করতে পারি। আমি বুঝতেই পারি তুই রেজাল্টটা দেখেও বুঝতে পারবি, রেজাল্টটাতে পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত তুমি অ্যাকুরেট মেজারমেন্ট করতে পারবে, পয়েন্টের পর 2টো ঘর তুমি রাখবে। বোঝা গেছে? বিসিটা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করলাম যে তোকে স্কেল দেওয়া মাত্রই ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে নিতে হবে। এবার তোদের এমসিকিউ এ কিছু একটা অপশন থাকবে, মানে বের করার বিভিন্ন রকম প্রসেস আছে। হ্যাঁ আছে তো, দেখ বিসিটা দেখ ইনটু 1 মেন স্কেল রিডিং দেওয়া। আমি নরমাল ইয়েতেই বললাম, বেটার স্কেলে যেরকম হয় সেরকম করো, অন্য কোনো স্কেলে অন্য কোনো রকম হতেই পারে, তোমাকে দিতে পারে, তোমাকে দিয়ে দেবে আসলে তোদের ক্ষেত্রে, একদম না। অনেক সময় না ঘরগুলো আলাদা হয়, 9-10 আমি দেখেছি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি হচ্ছে 5-6, এটাও দেখেছি, তো বিভিন্ন রকম হতে পারে। 19 দেখেছি, বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, যতদূর সময় 49-50 দেখেছি, যতদূর সময় মনে পড়ছে না, যতদূর সময় 49-50 দেখেছি। ওই একটা ঘরেরই গ্যাপিং থাকে। বলো ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেল নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। যত অঙ্ক পাবে, যেরকম অঙ্ক পাবে সবগুলো অ্যাপ্লাই করো। আমি এটাই তোদের বলতে চাইছি, মানে তোরা না একটা মানে যখন স্যার পড়িয়ে গেল এরকম যা যা পাচ্ছিস সব করে, যত বেশি করবি তত বেশি তোদের, আমি এটুকু গ্যারান্টি দিই, যত করবি তত তোদের টাইপ গুলো কমন থাকবে, কিন্তু অঙ্ক কমন থাকবে না কোনোদিন। ঠিক আছে, টাইপ গুলো কমন থাকে, ওখানে বসে চিন্তা না করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে থাকে। হ্যাঁ, এটা মনে থাকে, অঙ্কটা হবে। নেক্সট রিডিং করো স্ক্রু গেজ। আমার 2টো স্ক্রু গেজ আছে, আমি দুজনকে দিয়ে দিচ্ছি। একটা ওই বেঞ্চে দিচ্ছি, এনে এনে এটার নাম হচ্ছে স্ক্রু গেজ। গেজ GAUD না, গেজের স্পেলিংটা আমার তাই মনে হয়, সেটা লেখার পর মনে পড়লো, মনে হতো। ঠিক আছে, কেন স্ক্রু ব্যাপারটাই থাকে, এটা স্ক্রু আছে, স্ক্রুটা ঘুরবে এই সেন্সেই। আচ্ছা, এখানে আবার ওখানে যেমন 2টো স্কেল নাম কি দিয়েছিলাম, একটা হচ্ছে VSR, মানে একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর একটা মেন স্কেল, তাই তো? এবং তার 2টো রিডিং আমরা দেখতে পেয়েছিলাম। এখানেও আমি 2 ধরনের কথা বলবো, 2 ধরনের স্কেল এখানেও আছে, কিন্তু নামগুলো একটু আলাদা। একটা হচ্ছে মেন স্কেল, আরেকটা হচ্ছে সার্কুলার স্কেল। দেখ এটা সার্কুলার, কতক্ষণ টাইম আছে বল তো, কটা বাজে? 12টা বাজে, 5 মিনিট 5-7 মিনিট হয়ে যাবে। তো বাবা চলে এসছে তো, ঠিক আছে। দেখ একটু তাতেই দেখ, ও একটু সমস্যা হলো। দেখ এখানে স্ক্রুটাকে তুই ঘুরাবি, তাহলে এটা যেমন সরে আসবে তো, ব্যাপারটা বুঝতে পারলি? তার নাকি একটা কমপ্লিট পাক তুই দিচ্ছিস, মানে সার্কুলার স্কেলটাকে তুই 1 পাক ঘোরাচ্ছিস। 1 পাক ঘোরালে কি হবে, তোর এখানে ছিল, ও এখান থেকে এখানে সরে আসলো। বুঝতে পেরেছ? তাহলে দেখ এর কমপ্লিট রোটেশনে এ কতখানি সরছে, তাই তো? এবং দেখ সার্কুলার স্কেলের গায়ে এটা ক্ষেত্রে অন্তত 100 পাক আছে, মানে 100টা লাইন আছে, তাহলে কি 100 ডিভিশন অফ সার্কুলার স্কেল ইকুয়ালস টু 1 ডিভিশন অফ মেন স্কেল। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে 1 ডিভিশন অফ সার্কুলার স্কেল ইকুয়ালস টু 1/100 ডিভিশন অফ মেন স্কেল। বুঝেছ? এবার মেন স্কেলের রিডিং সাধারণত কী হয় গো, 1 মিলিমিটার, তা 0.1 সেন্টিমিটার বাই 100, তাহলে 0.001 সেন্টিমিটার।
দেখ আগেরটাতে আমি অ্যাকুরেসি কি লেভেলে ছিল না 0.01 পর্যন্ত ছিল, এটাতে হচ্ছে 0.001 পর্যন্ত, মানে মূল স্কেলের পরে মানে 25.001 এরকম ঘর পর্যন্ত রিডিং হতে পারে। তাহলে আরও অ্যাকুরেট এটা, বোঝা গেছে? এবার লাস্ট একটু বলতে কীভাবে রিডিংটা নেবো, ওই একই ব্যাপার, ওই গ্যাপিংয়ে তুই ওই ইয়েটাকে ঢোকাবি, মানে যেটাকে মেজার করবি সেটা ঢোকাবি। দেখ সাধারণত মানে স্লাইড ক্যালিপারের ক্ষেত্রে একটু বড় ভ্যালু করে রিডিং নিতে হয়, আর আরও ছোটো যেগুলো আরও ক্লোজ দরকার, মানে একটা ধর তারের ডায়ামিটার, এগুলোর জন্য এই স্ক্রু গেজটা ইউজ করা হয়। ঠিক আছে, এবার এখানে কি করা হয় একটু বলে দিই ছোট্ট করে। তুই একবার ওটাকে লাগালি তো, দিয়ে টাইট করে দিবি। ওকে, এবার কি কি করতে হবে দেখ, এই যে মেন স্কেলে একটা লাইন টানা আছে না, দেখ মেন স্কেলে একটা লাইন টানা আছে মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছিস? দেখ সার্কুলার স্কেলটা এখান দিয়ে আছে তো, সার্কুলার স্কেলে কোনো একটা দাগের সাথে হুবহু মিলে যাচ্ছে, বা কোনো একটা দাগে ক্রস করে যাবে, এটা এরকম। দেখ মোটামুটি কাছাকাছিই হয়, মানে মেন দাগটা, মানে এন লাইনটা মেন স্কেলে কোন দাগটাকে ক্রস করেছে বল? মেন স্কেলে কোন দাগটাকে ক্রস করেছে? 9.1। তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে 9.1 হলো। আর সার্কুলার স্কেলের লাইনের সাথে দেখ এই লাইনটা একটা কোয়েনসাইড করে যাবে, মানে এই লাইনটা সার্কুলার স্কেল লাইনটার সাথে একটা কোয়েনসাইড করছে, সেটা কত? মানে তুই এটা কি বলিস, সার্কুলার স্কেল রিডিংটা বললি? হ্যাঁ, তাহলে এটা 9.1, ঠিক আছে। 9.1 থাকছে, ঠিক বলছিস না? মানে হ্যাঁ সেই বল, এখানে ওখানে একটাই করে ঘর, মোট 100টা ঘর হয়েছে, 91, মানে হ্যাঁ ঠিকই বলেছি, মানে একটা 10 টাকার ঘর মানে 100, ঠিক আছে, 10 10 91। আর এটা হচ্ছে কত? 5.1, 5 মানে যেটাকে ক্রস করেছে কিন্তু, হ্যাঁ একটা তাকে ক্রস করেছে তো, জাস্ট ক্রস, ঠিক আছে। তাহলে টোটাল রিডিংটা হয়ে যাবে দেখো 5.3 প্লাস 91 ইন্টু 0.001, মানে দেখ এটা হয়ে গেল হচ্ছে 5.391। বুঝতে পারছিস কতটা ক্লোজ? এভাবেই কিন্তু আমরা মেজারমেন্টটা করতে পারি। যা এবার তুই চলে যা, বোঝানোর কাজটা হয়ে গেছে, দেখি একটু ওদের আর কি সমস্যা আছে, আই করে আসবে কিন্তু, যাতে আর ড্রব্যাকস না থাকে। হ্যাঁ আচ্ছা, এবার ভিডিওটাকে টপ করে দিয়ে কতক্ষণ টাইম আছে বল তো? কটা বাজে? 12টা বাজে, 5 মিনিট 5-7 মিনিট হয়ে যাবে। তো বাবা চলে এসছে তো, ঠিক আছে। দেখ একটু তাতেই দেখ ও একটু সমস্যা হলো তো। দেখ এখানে স্ক্রুটাকে তুই ঘুরাবি, তাহলে এটা যেমন সরে আসবে তো, ব্যাপারটা বুঝতে পারলি? তার নাকি একটা কমপ্লিট পাক তুই দিচ্ছিস, মানে সার্কুলার স্কেলটাকে তুই এক পাক ঘোরাচ্ছিস। এক পাক ঘোরালে কি হবে, তোর এখানে ছিল ও এখান থেকে এখানে সরে আসলো, বুঝতে পেরেছো? তাহলে দেখ এর কমপ্লিট রোটেশনে এ কতখানি সরছে, তাই তো? এবং দেখ সার্কুলার স্কেলের গায়ে এটা ক্ষেত্রে অন্তত 100 পাক আছে, মানে 100টা লাইন আছে, তাহলে কি 100 ডিভিশন অফ সার্কুলার স্কেল ইকুয়ালস টু 1 ডিভিশন অফ মেন স্কেল। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে 1 ডিভিশন অফ সার্কুলার স্কেল ইকুয়ালস টু 1/100 ডিভিশন অফ মেন স্কেল, বুঝেছো? এবার মেন স্কেলের রিডিং সাধারণত কী হয় গো? 1 মিলিমিটার, তা 0.1 সেন্টিমিটার বাই 100, তাহলে 0.001 সেন্টিমিটার। দেখ আগেরটাতে আমি অ্যাকুরেসি কি লেভেলে ছিল না 0.01 পর্যন্ত ছিল, এটাতে হচ্ছে 0.001 পর্যন্ত, মানে মূল স্কেলের পরে মানে 25.001 এরকম ঘর পর্যন্ত রিডিং হতে পারে। তাহলে আরও অ্যাকুরেট এটা, বোঝা গেছে? এবার লাস্ট একটু বলে দিই কীভাবে রিডিংটা নেবো, ওই একই ব্যাপার, ওই গ্যাপিংয়ে তুই ওই ইয়েটাকে ঢোকাবি, মানে যেটাকে মেজার করবি সেটা ঢোকাবি। দেখ সাধারণত মানে স্লাইড ক্যালিপারের ক্ষেত্রে একটু বড় ভ্যালু করে রিডিং নিতে হয়, আর আরও ছোটো যেগুলো আরও ক্লোজ দরকার, মানে একটা ধর তারের ডায়ামিটার, এগুলোর জন্য এই স্ক্রু গেজটা ইউজ করা হয়। ঠিক আছে, এবার এখানে কি করা হয় একটু বলে দিই ছোট্ট করে। তুই একবার ওটাকে লাগালি তো, দিয়ে টাইট করে দিবি। ওকে, এবার কি কি করতে হবে দেখ, এই যে মেন স্কেলে একটা লাইন টানা আছে না, দেখ মেন স্কেলে একটা লাইন টানা আছে মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছিস? দেখ সার্কুলার স্কেলটা এখান দিয়ে আছে তো, সার্কুলার স্কেলে কোনো একটা দাগের সাথে হুবহু মিলে যাচ্ছে, বা কোনো একটা দাগে ক্রস করে যাবে, এটা এরকম। দেখ মোটামুটি কাছাকাছিই হয়।
মানে মেন দাগটা মানে এর লাইনটা মেন স্কেলে কোন দাগটাকে ক্রস করেছে বল? মেন স্কেলে কোন দাগটাকে ক্রস করেছে? 9.1। তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে 9.1 হলো। আর সার্কুলার স্কেলের লাইনের সাথে দেখ এই লাইনটা একটা কোয়েনসাইড করে যাবে, মানে এই লাইনটা সার্কুলার স্কেল লাইনটার সাথে একটা কোয়েনসাইড করছে, সেটা কত? মানে তুই এটা কি বলিস, সার্কুলার স্কেল রিডিংটা বললি? হ্যাঁ, তাহলে এটা 9.1 ঠিক আছে। 9.1 থাকছে, ঠিক বলছিস না? মানে হ্যাঁ সেই বল, এখানে ওখানে একটাই করে ঘর, মোট 100টা ঘর হয়েছে 91, মানে হ্যাঁ ঠিকই বলেছি, মানে একটা 10টা করে ঘর মানে 100, ঠিক আছে, 10 10 91। আর এটা হচ্ছে কত? 5.1 5 মানে যেটাকে ক্রস করেছে কিন্তু, হ্যাঁ একটা তাকে ক্রস করেছে তো, জাস্ট ক্রস, ঠিক আছে। তাহলে টোটাল রিডিংটা হয়ে যাবে দেখো 5.3 প্লাস 91 ইন্টু 0.001, মানে দেখ এটা হয়ে গেল হচ্ছে 5.391। বুঝতে পারছিস কতটা ক্লোজ? এভাবেই কিন্তু আমরা মেজারমেন্টটা করতে পারি। যা এবার তুই চলে যা, বোঝানোর কাজটা হয়ে গেছে, দেখি একটু ওদের আর কি সমস্যা আছে আই করে আসবে কিন্তু, যাতে আর ড্রব্যাকস না থাকে। হ্যাঁ আচ্ছা, এবার ভিডিওটাকে টপ করে দিয়ে কতক্ষণ টাইম আছে বল তো? কটা বাজে? 12টা বাজে, 5 মিনিট 5-7 মিনিট হয়ে যাবে তো। বাবা চলে এসছে তো, ঠিক আছে। দেখ একটু তাতেই দেখ, ও একটু সমস্যা হলো তো। দেখ এখানে স্ক্রুটাকে তুই ঘুরাবি, তাহলে এটা যেমন সরে আসবে তো, এবার বুঝতে পারলি? তার নাকি একটা কমপ্লিট পাক তুই দিচ্ছিস, মানে সার্কুলার স্কেলটাকে তুই এক পাক ঘুরাচ্ছিস। এক পাক ঘুরালে কি হবে, তোর এখানে ছিল ও এখান থেকে এখানে সরে আসলো, বুঝতে পেরেছো? তাহলে দেখ এর কমপ্লিট রোটেশনে এ কতখানি সরছে, তাই তো? এবং দেখ সার্কুলার স্কেলের গায়ে এটা ক্ষেত্রে অন্তত 100 পাক আছে, মানে 100টা লাইন আছে, তাহলে কি 100 ডিভিশন অফ সার্কুলার স্কেল ইকুয়ালস টু 1 ডিভিশন অফ মেন স্কেল। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে 1 ডিভিশন অফ সার্কুলার স্কেল ইকুয়ালস টু 1/100 ডিভিশন অফ মেন স্কেল, বুঝেছো? এবার মেন স্কেলের রিডিং সাধারণত কী হয় গো? 1 মিলিমিটার, তাহলে 0.1 সেন্টিমিটার বাই 100, তাহলে 0.001 সেন্টিমিটার। দেখ আগেরটাতে আমি অ্যাকুরেসি কি লেভেলের ছিল না, 0.01 পর্যন্ত ছিল, এটাতে হচ্ছে 0.001 পর্যন্ত, মানে মূল স্কেলের পরে মানে 25.001 এরকম ঘর পর্যন্ত রিডিং হতে পারে। তাহলে আরও অ্যাকুরেট এটা, বোঝা গেছে? এবার লাস্ট একটু বলতে কীভাবে রিডিংটা নেব। ওই একই ব্যাপার, ওই গ্যাপিংয়ে তুই ওই ইয়েটাকে ঢোকাবি, মানে যেটাকে মেজার করবি সেটা ঢোকাবি। দেখ সাধারণত স্ক্রু মানে স্লাইড ক্যালিপারের ক্ষেত্রে একটু বড় ভ্যালু করে রিডিং নিতে হয়, আর আরও ছোটো যেগুলো আরও ক্লোজ দরকার, মানে একটা ধর তারের ডায়ামিটার, এগুলোর জন্য এই স্ক্রু গেজটা ইউজ করা হয়, ঠিক আছে? এবার এখানে কি করা হয় একটু বলে দিই ছোট্ট করে। তুই একবার ওটাকে লাগালি তো, দিয়ে টাইট করে দিবি, ওকে? এবার কি কি করতে হবে দেখ, এই যে মেন স্কেলে একটা লাইন টানা আছে না, দেখ মেন স্কেলে একটা লাইন টানা আছে মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছিস? দেখ সার্কুলার স্কেলটা এখান দিয়ে আছে তো, সার্কুলার স্কেলে কোনো একটা দাগের সাথে হুবহু মিলে যাচ্ছে, বা কোনো একটা দাগে ক্রস করে যাবে, এরকম দেখ মোটামুটি কাছাকাছিই হয়। মানে মেন দাগটা মানে এর লাইনটা মেন স্কেলে কোন দাগটাকে ক্রস করেছে বল? মেন স্কেলে কোন দাগটাকে ক্রস করেছে? 9.1। তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে 9.1 হলো। আর সার্কুলার স্কেলের লাইনের সাথে দেখ এই লাইনটা একটা কোয়েনসাইড করে যাবে, মানে এই লাইনটা সার্কুলার স্কেল লাইনটার সাথে একটা কোয়েনসাইড করছে, সেটা কত? মানে তুই এটা কি বলিস, সার্কুলার স্কেল রিডিংটা বললি? হ্যাঁ, তাহলে এটা 9.1 ঠিক আছে। 9.1 থাকছে, ঠিক বলছিস না? মানে হ্যাঁ সেই বল, এখানে ওখানে একটাই করে ঘর, মোট 100টা ঘর হয়েছে 91, মানে হ্যাঁ ঠিকই বলেছি, মানে একটা 10টা করে ঘর মানে 100, ঠিক আছে, 10 10 91। আর এটা হচ্ছে কত? 5.1 মানে যেটাকে ক্রস করেছে কিন্তু, হ্যাঁ একটা তাকে ক্রস করেছে তো, জাস্ট ক্রস, ঠিক আছে। তাহলে টোটাল রিডিংটা হয়ে যাবে দেখো 5.3 প্লাস
91 ইন্টু 0.001, মানে দেখ এটা হয়ে গেল হচ্ছে 5.391। বুঝতে পারছিস কতটা ক্লোজ? এভাবেই কিন্তু আমরা মেজারমেন্টটা করতে পারি। যা এবার তুই চলে যা, বোঝানোর কাজটা হয়ে গেছে, দেখি একটু ওদের আর কি সমস্যা আছে। আই করে আসবে কিন্তু, যাতে আর ড্রব্যাকস না থাকে। হ্যাঁ আচ্ছা, এবার ভিডিওটাকে টপ করে দিই।